আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার এটা প্রথম নির্বাচন, এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই। তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে। আর বিএনপির সন্দেহ, তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনূস সরকার, ইউনূস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে, তাকে নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না। তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী। বারবার সেই 2024-এর আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে, ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে, কিন্তু ইউনূস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয় নাই। তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত, এই গ্রিন সিগন্যালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তারেক রহমান অপেক্ষা করছেন যে সরকার নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ বিষয়ে উদ্যোগী হবে, কারণ তার জন্য সময় ভীষণভাবে কমে আসছে। তফসিল ঘোষণার আগেই যদি তারেক রহমান দেশে না ফেরেন তাহলে তারেক রহমান এমনকি ভোটারও হতে পারবেন না। নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী তফসিলের আগেই ভোটার হওয়া প্রয়োজনীয়, আর ভোটার না হতে পারলে তিনি নির্বাচনে প্রার্থিতা কি করে বজায় রাখবেন, নির্বাচনে কি করে প্রতিদ্বন্দ্বী হবেন, এই সবকিছুই ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। 2008 সালে 1/11 সরকারের সময় ছবি সহ ভোটার তালিকা করা হয় এবং তার আগেই জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী সহ তারেক রহমান চলে গিয়েছিলেন বিদেশে, লন্ডনে, এবং সে কারণে তিনি আর ভোটার তালিকায় ঢুকতে পারেননি। জুবাইদা রহমান যখন মে মাসে খালেদা জিয়া সহ দেশে ফিরেছিলেন তখন তিনি তার নাম ভোটার তালিকায় ঢুকিয়ে গেছেন, কিন্তু তারেক রহমান এ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন নাই। তো এখন যুক্তরাজ্যেও লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু আছে, ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করা যায়, কিন্তু তারেক রহমান যুক্তরাজ্যেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন নাই। কারণ মনে রাখতে হবে 2018 সালেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের সামনে বিবিসির প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন, কাজেই তার বাংলাদেশি পাসপোর্টটি তাকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে আমরা সাথে সাথে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করব। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান কিনা সেই প্রশ্নের উত্তর বা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে, আমরা নিজে থেকে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা ভাবছি না। তার মানে শেখ হাসিনা সরকারের পতনের পর 14-15 মাস চলে গেছে, 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। দলের নেতা কর্মী সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের নেতা ফিরবেন, কিন্তু তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টটি আবার গ্রহণ করবেন কিনা সে সিদ্ধান্ত নেন নাই বা সেক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখান নাই, যে কাজগুলো তিনি লন্ডনে বসেই করতে পারতেন, কিংবা তিনি ভোটার তালিকায় নাম ঢোকানোর বিষয়েও কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেন নাই। কারণ তারেক রহমান, মানে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারেক রহমান এখন দেশে আসার জন্য প্রস্তুত। তারেক রহমানের জন্য গুলশানে 32 কাঠার ওপরে তৈরি একটি বাড়ি নিরাপত্তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে বিএনপি এবং পরিবারের তরফে। যে বাড়িটি এই সরকারের আমলে, যে বাড়িটিতে নামজারি হয়েছে খালেদা জিয়ার নামে, এবং সেই বাড়িটি প্রস্তুত আছে। খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই ফিরোজার একদম পাশেই বাড়িটি, কিন্তু 32 কাঠার উপরে তৈরি বাড়ি প্রস্তুত রয়েছে তারেক রহমানের জন্য। তারেক রহমানের জন্য দলের উদ্যোগে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, দল একথাও জানিয়েছিল, কিন্তু সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া, মানে সরকার নিরাপত্তা দিতে রাজি, এটা ছাড়া কি করে আসবেন? তার চেয়ে বড় কথা, সরকার অনুমোদন না দিলে কি করে আসবেন? ইউনূস সরকার সেখানে বাধা সৃষ্টি করছেন। ইউনূস সরকার সরাসরি বলছেন তারেক রহমানের দেশে ফেরার পর যে ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই নিরাপত্তা দেওয়া, সেই দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে মনোনয়ন ঘোষণার পরেই বিএনপির প্রার্থীর জনসংযোগে চট্টগ্রাম শহরে গুলি হয়েছে, সেখানে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন, সেই প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব অজুহাত তুলে সরকার বলছে যে এই অবস্থায় তো তাদের পক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আর সেনাবাহিনীর তরফে একেবারে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া কিংবা কোনো বিশেষ আশ্বাস দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তরফে কয়েক দফা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবার পরেও কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই। তার মানে
কেউ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নন। এর আগে বিএনপি বলেছিল নির্বাচনের তফসিলের পরে পরিস্থিতিটা অনেক মানে একটা নিরাপত্তার চাদরে যেহেতু সরকারকে ঢেকে ফেলতে হবে, কাজেই ওই সময়ে নিশ্চয়ই তারেক রহমান আসতে পারবেন, কারণ বিএনপি নিজেও স্বীকার করে যে তারেক রহমানের নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে। জিয়া পরিবারের এখনকার একমাত্র উত্তরাধিকার তিনি, এবং মানে দলের ভেতরেও নানা রকম সংঘাত সংঘর্ষে তিনি নিরাপদ থাকবেন কিনা, দল ততদিনে সংগঠিত হয়ে উঠবে কিনা, সুশৃঙ্খল হয়ে উঠবে কিনা তফসিলের পরে, সেই প্রশ্ন সরকার উল্টো বিএনপিকে করছে যে তাদের দলের ভেতরের ঝুঁকিও তারা সামাল দিতে পারবেন কিনা, তাদের এত এত জনসংযোগ। কারণ তারেক রহমান মূলত ফিরতে চান সারা বাংলাদেশ জুড়ে, তিনি তার এটা প্রথম নির্বাচন, এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই, তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে। আর বিএনপির সন্দেহ, তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনূস সরকার, ইউনূস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে, তাকে নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না। সে কারণে বিএনপি এখন বিদেশি বিভিন্ন পক্ষের দ্বারে দ্বারে যাচ্ছে যাতে তারা সরকারকে বাধ্য করেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বিএনপির নেতা তারেক রহমানের দেশে ফেরা আবশ্যক। এক্ষেত্রে নানা জায়গায় তারা ধর্ণা দিয়েছেন বটে, তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার একজন এমপি অ্যাবিগেল বয়েড তিনি অস্ট্রেলিয়ার সংসদে একটা মোশন তুলেছিলেন যেখানে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরাপদ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বক্তব্য রেখেছেন। তারেক রহমান এর প্রেক্ষিতে মানে এই যে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে তারা ধর্ণা দিচ্ছেন, বিদেশিদের এ বিষয়ে চাপ সৃষ্টির দিকে তারা এখন তাকিয়ে আছেন, সর্বশেষ ইউনূস সরকারকে তারেক রহমানকে আসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ এক রকমের কৌশল হিসেবে তার প্রমাণ এই যে অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন, এই মোশনটা এনেছেন, এরপর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান মানে এই অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তারেক রহমান সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, এই কথা উল্লেখ করে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আপ্লুত শব্দটা ব্যবহার করে রীতিমতো সংবাদ মাধ্যমগুলো এর শিরোনাম করেছে। কারণ তারেক রহমান এখন দেখছেন তার দেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে ইউনূস সরকারকে এক্ষেত্রে রাজি করানো যায় কিনা, যথেষ্ট চাপ সৃষ্টি করা যায় কিনা। কিন্তু জামায়াতে ইসলামী সহ ইউনূস সরকারের অন্য মিত্র রাজনৈতিক পক্ষগুলো তারা বলছে যে এক তারেক রহমানের জন্য এত এত নিরাপত্তার ব্যবস্থা হলে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়। তারা এসব যুক্তি দিয়েও সরকারকে নানা রকম ভাবে একরকমের এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করছে বলে সরকার অজুহাত দেখাচ্ছে বিএনপিকে। সরকার বলছে যে যদি তারেক রহমান আসলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয়, সেনাবাহিনী কোনো বিশেষ ব্যবস্থা নেয়, সেনাবাহিনী তো এখন আর কোনো বিশেষ ব্যবস্থা কোনো ক্ষেত্রে নিতেই রাজি না, 50% সদস্য তারা সরিয়ে নিয়েছে এরই মধ্যে, এবং রাজপথে যে আছে তারা বলেছে যে একটা নির্বাচন হলে, সংসদ নির্বাচন হওয়ার পুরো পরিস্থিতি তৈরি হলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তারপর তারা দেখবে তারা সর্বশক্তি নিয়ে সকল সামর্থ্য নিয়ে সে সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত কিনা। এই মুহূর্তে তারা কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নয় এবং তারা আগ্রহীও নয়। এই অবস্থায় সরকার বলছে যে কোনো রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তারেক রহমানের জন্য, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের উপর এই চাপ সৃষ্টি করবে যে এই ব্যবস্থা তাদের জন্য করা হচ্ছে না কেন। কাজেই এসব অজুহাত দিয়ে মূল কথা ইউনূস সরকার কিছুতেই চাইছে না তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরুক, এবং বিএনপি তারেক রহমান এদের সন্দেহ মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে করার বিষয়ে এই সরকারের তেমন কোনো আগ্রহ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন যে দেশে এক রকমের নির্বাচন নিয়ে বিভ্রান্তি, হতাশা এসব রয়েছে এবং বিভ্রান্তি, হতাশা, অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন যে একটা অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও একটা মহল দেশে পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে ভেস্তে দিতে চাইছে। তো তারা নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাহত, বন্ধ, বিলম্বিত করতে চায়। কাজেই বিএনপি নিজেও পুরোপুরি আত্মবিশ্বাস পাচ্ছে না যে সত্যি এই সরকার নির্বাচন করতে চায়। এই অবস্থায় তারা মনে করছে তারেক রহমান দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে, তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা কর্মী সমর্থকেরা যে এক ধরনের চাঙা হয়ে উঠবেন এবং তারা প্রত্যেকে তখন নির্বাচনের দিকে হাঁটতে চাইবেন। এবং এমনকি ধরুন এই যে মনোনয়নের তালিকা ঘোষিত হয়েছে সেখানে খালেদা জিয়াকে 3টা আসনে দেওয়া হয়েছে, তারেক রহমানকে 1টা আসনে দেওয়া হয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত ভোটার না, তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফেরেন নাই, নির্বাচন করতে পারবেন কিনা, নির্বাচনে তিনি জনসংযোগে যাবেন কিনা কোনো কিছু ঠিক নাই, খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার মতো শারীরিক অবস্থায় নাই। বিএনপির নেতাকর্মী সমর্থকেরা তো মনে করছেন যে তার মানে নির্বাচন হলেও কি তার মানে এই ভীষণভাবে অসুস্থ খালেদা জিয়াই সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মানে এত রকম অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ, দলকে চাঙা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল। আর বিএনপি মনে করে
এই মোমেন্টাম মানে বিএনপিকে জয়ের ধারায় নিয়ে আসতে, বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে, যে তারেক রহমান আসলে মানে সরকারের পক্ষে আর কোনো রকম বিভ্রান্তি, হতাশা, অনিশ্চয়তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না। সরকার সেসব কারণেই তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তির ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, তিনি নিদারুণ অসুস্থ এবং মনে করা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। এই সময়টিতে যা হয়, বাঙালির আবেগ খুব মারাত্মক আকার ধারণ করে। যারা কখনো বিএনপি করেননি কিংবা বেগম খালেদা জিয়ার যে কঠিনতর মুহূর্তগুলো ছিল, তখন তার নামও উচ্চারণ করেননি। তার বাড়ির সামনে যখন বালির ট্রাক দেওয়া হয়েছিল, তিনি একা একা যখন তার কাজের মেয়ে রহিমাকে নিয়ে তিনি বিতণ্ডা করছিলেন পুলিশের সঙ্গে, ঠিক সেই সময়টিতেও যে সকল লোক সেই গুলশানের ধারের কাছে যাওয়া তো দূরের কথা, ওখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেননি, সে সকল মানুষ এখন জিয়া পরিবার, বেগম জিয়া, তারেক জিয়া, তাদেরকে নিয়ে তাদের যে দরদ, আকুতি এবং যে সকল আপত্তিকর কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন, মানে এগুলো দেখলে মানে অঙ্গ জ্বলে যায়, না সহ্য করা যায়, না চুপ থাকা যায়। বাস্তবতা হলো যে একটি রাজনৈতিক পরিবার, তাদের জন্ম, মৃত্যু, তাদের কর্মকাণ্ড, প্রেম, ভালোবাসা, বিয়ে, শাদী সব কিছুর সঙ্গেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে। রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন, তারা সবাই মরেছেন। বাংলাদেশে গত 14 মাসে যা কিছু হয়েছে, আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো, যদি জনাব তারেক রহমান সাহেব মানে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ এই 3 দিনের মধ্যে আসতেন, তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকতো এবং তিনি যাকে ইচ্ছে তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি 2024 সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথা মতে 2024 সনের নির্বাচন হতো। 2 নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত 32 নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিবেশ পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল। এবং তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটতো না এই বাংলাদেশে। তিনি সেই সময় আসেননি, আসতে পারেননি, আসার জন্য তাকে বলা হয়নি, হোয়াট এভার মেবি। কিন্তু সেই 15 আগস্টের পর থেকে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং সম্মুখ সারিতে এমন সব বিষয়গুলো নিয়ে আনা হয়েছে যেগুলো আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় ডবল এজেন্ট, ট্রিপল এজেন্ট নিয়োগ করে। যেমন ধরুন, একজন ব্যক্তিকে তারা নিয়োগ করলো যে তাদের টাকা খেয়ে জামাতের হয়ে কাজ করছে, আবার জামাতের হয়ে কাজ করতে গিয়ে সে বিএনপির কাছে যাচ্ছে, এমনকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে, আবার জামাত কি বললো তারপরে সেই কথা বিএনপিকে বলে দিচ্ছে, বিএনপি কি কথা বললো সেই কথা জামাতকে বলে দিচ্ছে, আর বিএনপি জামাত যে কথা বললো সেগুলো গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে। বাংলাদেশ এরকম শত শত লোক রাজনৈতিক অঙ্গনে, যাদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট। শুধুমাত্র টাকার জন্য তারা চিৎকার করে, টাকার জন্য নাচে, টাকার জন্য মার খায়, টাকার জন্য জেলে যায় এবং যারা তাদেরকে জেলে নেয় আবার তাদেরকেই তারা জেল থেকে বের করে। এই যে রাজনীতির নাটক হয়, এই নাটকের অনেকগুলো কুশীলব পলিটিক্যাল প্রস্টিটিউট সামহাউ সেই জুলাই আগস্টে বিপ্লবের সময় বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাদের সঙ্গে তাদের বৈঠক, গোপন কথা এবং সেই সকল কথাবার্তার দলিল সব কিছু এখন বিএনপির অনেক নেতার জন্য বুমেরাং হয়ে পড়েছে। যেভাবে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে, যেভাবে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন লাগানোর কথা বলা হচ্ছে, একসময় বলা হতো এটা বিপ্লবীরা করেছে, একসময় বলা হতো এটা আওয়ামী লীগ করেছে, আর এখন বলা হচ্ছে এগুলো আসলে করানো হয়েছে। কারা কারা করিয়েছে এটা নিয়ে প্রথমে একেবারে না বুঝেই অনেকে বলেছেন আমরা করেছি, অনেকে বলেছেন ওরা করেছেন, অনেকে বলেছেন অমুক করিয়েছেন, অমুকে টাকা দিয়েছেন। এই যে এভিডেন্সগুলো, এই এভিডেন্সগুলো দিয়ে আপনার যে কোনো মানুষকে ফাঁসিতে চড়ানো সম্ভব, 1 মিনিট লাগবে, জাস্ট 1 মিনিট। এই যে মিস্টেকগুলো হয়ে গেছে, এই যে পলিটিক্যাল ব্লান্ডারগুলো হয়েছে, এই ব্লান্ডারের মধ্যে এখন যারা এই রাজনৈতিক অঙ্গনে আছেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি, আগামী দিনে প্রায় সবাই রাষ্ট্রশক্তির কাছে মহরুম,
এই রাষ্ট্রশক্তি যদি মনে করে, রাষ্ট্রের জুডিশিয়ারি, রাষ্ট্রের ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এগুলো যদি মনে করেন যে কাউকে ফাঁসাবেন, প্রায় সবাইকে ফাঁসানোর জন্য পর্যাপ্ত দলিল, দস্তাবেজ, চাক্ষুষ সাক্ষী তারা এই পলিটিক্যাল প্রস্টিটিউটদের মাধ্যমে সেগুলো তৈরি করে রেখেছেন। এর চেয়ে আমি আর প্রকাশ্যে কিছু কিছু বলতে পারবো না। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে, সেক্ষেত্রে পর্দার আড়ালে যে -2 গেম চলছে, খেলা চলছে, এটা নিয়ে আমরা গত সেই 14 মাস ধরে বলে আসছি প্রকাশ্যে। আর আওয়ামী লীগ জমানাতেও আমি ব্যক্তিগতভাবে 2014 সন থেকে বলে আসছি, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পর থেকে, যে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের অনেক মানুষকে আমি খুব উদ্বেলিত দেখি, আশান্বিত দেখি। আজ আপা আসবেন, কাল রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, পরশুদিন এটা করবেন, ওটা করবেন। আমার কাছে মনে হচ্ছে না, পৃথিবী এত সহজ নয়। বিএনপি তারেক রহমান সাহেব আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন, মানে গত 14 মাস ধরে বিএনপির যে সকল নেতা বলে আসছেন তারেক রহমান সাহেবের আসবেন আসবেন আসবেন, যে সকল নেতা বলে আসছেন তারেক রহমানের জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে, যে সমস্ত বিএনপি পন্থী লোকজন প্রকাশ করে আসছেন এই যে 1 নম্বর বাড়ি ধোয়া মোছা হচ্ছে, এটা তারেক রহমান সাহেবের জন্য। তারা বিএনপিকে, বেগম জিয়া রাজনীতিকে, তারেক রহমান সাহেবকে যে বিপদের মধ্যে ফেলেছেন, সেই বিপদ এখন রাহুগ্রাস হয়ে পুরো বিএনপিকে এই দুর্বিষহ সময়, অসহনীয় সময়, যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, তাকে স্পষ্টতভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে। কিন্তু তিনি যদি ওই সময়টাতে আসতেন, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 8 তারিখের মধ্যে আসতেন, সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত, যদি 15 তারিখের আগ পর্যন্ত আসতেন, অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। তো সেই জায়গাগুলো তো হয়নি। সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে, রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে। আর রাষ্ট্রীয় প্রোটেকশন তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত তিনি বা বিএনপির যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশে, ইনক্লুডিং সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বিপত্তির মধ্যে আছেন। এটা হয়ে গেছে গত 14 মাসে। এবং বিএনপিটা যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদে আছে জামাত। এর কারণ হলো জামাতের সাথে ভারতের, আমেরিকার, পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে, যে সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে, এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই, পারবে না। আর এই প্রথমভাবে সামাজিক সন্ত্রাস যেটাকে বলা হয়, সোশ্যাল টেরোরিজম, এই সোশ্যাল টেরোরিজমে এই প্রথম একদিকে জামাত, অন্যদিকে পুরো বাংলাদেশ। এটা বা এরকম দুর্ভাগ্য জামাতের জীবনে কখনো ঘটেনি। তারা কখনো যদি বিএনপির বিপক্ষে গেছে, আওয়ামী লীগ ভারসাম্য রক্ষা করেছে, আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে, বিএনপি ভারসাম্য রক্ষা করেছে। কিন্তু এইবার প্রথম জামাত এককভাবে নিজের পায়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে সারা বাংলাদেশকে তারা পিছনে ঠেলে দিয়েছে। ফলে যখনই কোনো অ্যানার্কি, বিপদ, বিপত্তি, রাগ, ক্রোধ, ঘৃণা, জিঘাংসা, এইগুলোকে আমরা মানে যেটাকে অনেকটা সিভিল ওয়ার না বললেও সামাজিক বিশৃঙ্খলা বলতে পারেন, সেরকম একটা অবস্থায় পড়ব, প্রথম আঘাতটা আসবে জামাতের উপর, তছনছ হয়ে যাবে। এই কারণ হলো জামাত সবচেয়ে বড় মিনারটি তৈরি করেছে, বট বৃক্ষটি তৈরি করেছে, কিন্তু তার শিকড় বিএনপি বা আওয়ামী লীগের মতো নয়। কিন্তু গত 14 মাসে তারা একেবারে বিরাট একটা কুতুব মিনার তৈরি করে বসে আছে। দ্বিতীয় সমস্যাটা হবে বিএনপির সব দিক থেকে। তো এইরকম একটা অস্থির অবস্থায় জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যখন মানুষ আবেগ দেখাচ্ছিল যে তার আসা উচিত, তারপরে তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এই মুহূর্তে না আসলে তিনি কীভাবে রাজনীতি করবেন, যে সকল অ্যাবসলিউটলি আবেগ তাড়িত কথা, যে কথার 2 পয়সার মূল্য নেই রাজনীতিতে। রাজনীতিতে ক্ষমতা যার হাতে, ক্ষমতার চাবুক যার হাতে, তার কথাই সবাই শুনে। রাজনীতিটা ঘোড়া, যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে লাগামটা আপনার হাতে আছে, আপনি যা করেন, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, চামারি, ডাকাতি, ডাজ নট ম্যাটার। আপনি চেঙ্গিস হন, হালাকু খান হন, জনগণ আপনার চাবুকের ভয় হোক আপনাকে মানবে। কিন্তু ঘোড়াটি আপনার হাতে নেই, লাগামটি আপনার হাতে নেই, আপনি যত বড় জ্ঞানীগুণী হন না কেন, কোনো লাভ হবে না। তো এখানে ঘোড়া নেই, লাগাম নেই, চাবুক নেই, কোনো কিছু নেই। আপনি আবেগপ্রবণ হয়ে লাভ দিয়ে ঘোড়ার পিঠে চড়ার বসার চেষ্টা করবেন, মারাত্মক বিপদে পড়ে যাবেন, ঘোড়া আপনাকে ফেলে দেবে। তো সেক্ষেত্রে এই যে জনগণের আবেগে উদ্বেলিত হয়ে, আবেগ তাড়িত হয়ে জনাব তারেক রহমান সাহেব একটা স্ট্যাটাস দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন যে তার দেশে ফেরাটি মূলত তার একক সিদ্ধান্তের বিষয় নয়, তার পরিবারের বিষয় নয়, এখানে আরও অনেক বহু পক্ষ জড়িত আছে। এটা এই মুহূর্তে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির রাজনীতির জন্য যে ঝুঁকি তৈরি করলো, সেই ঝুঁকিটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন আলহামদুলিল্লাহ, যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তিনি তো আসবেন না। কিন্তু এই যে তিনি যে কজন প্রার্থীকে ঘোষণা করেছেন মনোনয়ন নিয়ে, যারা নির্বাচনী এলাকায় আছেন, বিএনপির রাজনীতি করার জন্য যে সকল লোক মাঠে ময়দানে গত 14 মাসে
বিএনপির পক্ষ হয়ে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রবল শত্রুতা করছে এবং যাদের মাথার উপরে মানে চাঁদাবাজি, দখল, লুটতরাজ, মারামারি, কাটাকাটি এরকম অসংখ্য ক্রিমিনাল কেসের যে প্রেক্ষাপট, অজানা শক্তি, তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি যারা দূর থেকে একেবারে বলতে গেলে তাদের আমলনামা লিখে রেখেছে, ফলে তাদেরকে জাস্ট ক্যাচ করবে, ধরবে, মানে কপ করে ধরবে, এটা 5 মিনিট সময় লাগবে না। এবং সেরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে শেখ হাসিনা গত 15-16 বছর ধরে, তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2 বছর 2.5 বছর ধরে, সব মিলিয়ে অলমোস্ট 18 বছর ধরে বিএনপির যে শক্তিমত্তা যেভাবে নষ্ট করেছে, তা দেখা গেল যে আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেটা সৃষ্টি হতে সাকুল্যে 20 ঘন্টার সময় লাগবে। অনলি 20 আওয়ার্স টাইম। রাজনীতিতে একটা মুখের কথা, একটা সিদ্ধান্ত, মানে এটা কোর্স অফ অ্যাকশন, এটা চেঞ্জ করে দেয়। এই বিষয়গুলো মানে অনেক যাকে বলা হয় আত্ম উপলব্ধির বিষয়। নেতাকে নিজের সিদ্ধান্ত নিতে হয়, অন্যের শেখানোগুলি কিংবা অন্যের এক্সপেকটেশনের সঙ্গে কমপ্লাই করা কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা, এটা নেতার জন্য, যে কোনো একটা নেতার জন্য আত্মহত্যার শামিল। বরং সারা দুনিয়া যেটা বলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সারা দুনিয়া যেটা বলছে তার স্রোতের বিরুদ্ধে যাওয়া, সেটা হলো নেতার কর্ম। এই গত 14 মাসে একবার সে ডক্টর ইউনূসকে, মানে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা সিনিয়র নেতৃবৃন্দ, ইউনূস সাহেবকে, তার প্রেস সচিবকে, আসিফ নজরুলকে, রেজওয়ানাকে, কাকে না, সবাইকে তারা তোয়াজ করার চেষ্টা করেছেন, জনগণকে তোয়াজ করার চেষ্টা করেছেন। এই সময়টাতে জনাব তারেক রহমান সাহেবকে মানব থেকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে। এই সময়টাতে তিনি একজন দাতা, তিনি মানুষকে সাহায্য করেন, এই জিনিসগুলো করার চেষ্টা করা হচ্ছে। এগুলো কেউ স্মরণ রাখছে না। ইটস নট দ্য টাইম। টাইম হলো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই কাজগুলো করতে হবে গোপনে, কোনো প্রকাশ্যে নয়। আর এই কাজগুলো যারা প্রচার করবে তারা সর্বজন শ্রদ্ধা। যেমন বায়তুল মোকাররমের খতিব সাহেব একটা কথা বললেন, জাস্ট একটা উদাহরণ। এখন যিনি খতিব আছেন তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। তো তিনি এমনি স্বপ্নদিত হয়ে শিখানো কোনো কথা না, একটা কথা তিনি বলে ফেললেন যে আমি শুনেছি বা আমি দেখেছি তারেক রহমান সাহেব এরকম একটা কাজ করেছে, আল্লাহ তাকে রহম করবে, এনাফ। এরকম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু ভাড়া করা লোক দিয়ে বা রিজভী সাহেবকে সেই বৃষ্টির মধ্যে, বন্যা বাদলের মধ্যে তিনি পাহাড়ের উপর পাঠিয়ে দিয়ে ওখানে যে ফুটবলে যে মেয়েটা ভালো করলো সেই বাড়িতে গিয়ে একটা টিনের ঘর তুলে দিবেন আর সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে একজন দানবীর মনে করবেন, ইম্পসিবল। এটা হবে না, হিতে বিপরীত হবে। বা ওই যে ছেলেটিকে বা মেয়েটিকে রাস্তায় ফেলে গেছে গায়ের রঙের কারণে, তাকে সাহায্য করবেন আর সেটা প্রচার হবে আর লোকজন মনে করবেন আহা উনি তো হাজী মোহাম্মদ মহসিন। এটা হয় না, এটা দুনিয়ার উল্টো জিনিস। এই সকল কাজ আপনি যদি করেন শুধুমাত্র সদগায় জারি হিসেবে কোনো অবস্থায় প্রকাশ করা যাবে না। আর এগুলোকে যদি আপনি প্রচারের জন্য করে থাকেন সেখানে আপনাকে অ্যাবসলিউট পাওয়ার লাগবে, আপনি ক্ষমতায় থেকে কাজটি করছেন এবং সেটি প্রচারের জন্য অন্যরকম মিডিয়া লাগবে, আদারওয়াইজ সেটা হবে না। তো এই গত 14 মাসে অনেকগুলো কাজ নেতা হিসেবে তিনি করেছেন, টু কমপ্লাই উইথ দ্য পাবলিক সেন্টিমেন্ট, টু আর্ন পাবলিক সাপোর্ট, তারপর টু রেসপেক্ট সামবডি, কাউকে বেশি সম্মান দেখাতে গিয়েছেন, টু মেনটেন এ রিলেশন। এরপরে এমন এমন জায়গাতে সম্পর্কগুলো করার চেষ্টা করা হয়েছে যেগুলো বিএনপির সঙ্গে যায় না, তারেক রহমান সাহেবের সঙ্গে যায় না, বরং এগুলো রেকর্ড হয়ে গেছে। ফলে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সিঙ্গেল সিদ্ধান্ত এই দলটি নিতে পারেনি, যেটা দলের এজেন্ডা। একটি সিঙ্গেল হুকুম তারা দিতে পারেনি, একটি কঠোর সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারেনি, যেটা দৃশ্যমান বিএনপি রাজনীতির যে কোর্স সেটা পরিবর্তন করে দিয়েছে। বরং প্রতিটি মুহূর্তে তারা যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যে কথাগুলো বলেছে, সবাইকে খুশি করার চেষ্টা করেছে একটা নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতায় টুস করে বসে পড়ার জন্য। সেটি একেবারে সর্বশেষ জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যের কারণে কতটা ঝুঁকির মধ্যে পড়ে গেল সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন। জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা এখনো বাজতে শুরু করেনি, তবে সরকার পক্ষের জোর দাবি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ভাষ্য, এর জন্য তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এমন টাইম ফ্রেম হিসেব করলে বলা যায় সময় খুব একটা হাতে নেই। নির্বাচন নিয়ে যে দলটির দাবি সবচেয়ে জোরালো সেই দল বিএনপির সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে। যিনি কবে দেশে আসবেন বা আদৌ আসবেন কিনা তা নিশ্চিত নয়। তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক, সেটিতে তিনি নিজেই সলতে জ্বালিয়ে দিয়েছেন। বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই।
অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনাব তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে 24 ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন, অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, যেখানে দলটির নেতাকর্মীরা চায়, যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায়, সেখানে তারেক রহমান ঠিক কি কারণে বাংলাদেশে ফিরছেন না? তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন। দর্শক, এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয়। তফসিলের আগে না ফিরলে তারেক রহমান কি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলো ঘেটে দেখা যাচ্ছে তারেক রহমানের তফসিল ঘোষণার আগে দেশে না আসেন, তাহলে সোজা সাপটাভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেওয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। পররাষ্ট্র উপদেষ্টার কথা থেকে আরো একটি বিষয় বোঝা যাচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না। যদি তাই হয়, এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচনে যেতে হবে কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মামলাগুলোর সাজাও বাতিল হয়ে গেছে, তারপরও কেন তারেক রহমান দেশে ফিরছেন না? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও। বিএনপির নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন যথাসময়ে ফিরবেন তাদের দলের কাণ্ডারি, কিন্তু কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠাড়ে ঠোড়ে। এর আগে বেশ কয়েকবার বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি। লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেল, শেষমেশ সে পথেও হাঁটেনি বিএনপির ভবিষ্যতের কর্ণধার। তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল, ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এমন শিরোনামে প্রায় প্রতি মাসই খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে। এমনকি তিনি নিজ মুখেই বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই। তবে দিন যতই গড়া ছিল, তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন নিগূঢ় রহস্য হয়ে দাঁড়াচ্ছিল। সেই রহস্যের জট খুলতে গিয়ে নিজেই আরেক রহস্য তৈরি করেছেন খোদ তারেক রহমানই। মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই, জানালেন শঙ্কার কারণ আছে। বললেন তার ফেরাটি তার ইচ্ছাধীন নয়, কিন্তু কার ইচ্ছাধীন তার জবাব তিনি দিলেন না। স্পর্শকাতর বিষয় বলে এড়িয়ে গেলেন। কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে, তারেক রহমানের ভয়টা আসলে কোথায়? তারেক রহমানের এমন রহস্যগ্রাম ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের রাজনৈতিক মিত্র। যারা এক সময় বিএনপির মিত্র ছিল, তারা চায় না বলে তিনি আসছেন না। অধ্যাপক ইউনূসের প্রেস সেক্রেটারি অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন, জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। সবশেষ 30 নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন, এই যে ওয়ান টাইম পাস যেটা দিয়ে তারেক রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না, সেটি দিতে একদিন লাগে। কাজী উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই। দর্শক, এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হলো উইকিলিক্সের একটি তারবার্তার প্রসঙ্গ। গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম। 19 নভেম্বর বিবিসি বাংলার একটি খবরেও বিষয়টি তুলে ধরা হয়েছে। বিষয়টি হলো, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তারবার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে 2008 সালের 23 নভেম্বর ওই তারবার্তা পাঠানো হয়। ওই তারবার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয়। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তিকর সেটি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত 2014 সালের 10 ফেব্রুয়ারি বলেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন, তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা, এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন, একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? দর্শক, তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকারের উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে। এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না। ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগূঢ় রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে। এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু তাদের অবস্থা হয়েছে
বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো। দর্শক, তারেক রহমান যদি না ফেরেন আর সরকারের ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি হবে? এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন, তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? পররাষ্ট্র উপদেষ্টা কোনো রাগঢাক না রেখেই বলেছেন তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। বলেছেন তারেক সাহেব তো দেশে ছিলেন না, তাও তো বিএনপি নেতৃত্ব তার হাতে আছে, কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এমনটা তার ঠিক মনে হয় না। উপদেষ্টা দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি। তিনি যোগ করেছেন একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয়। অর্থাৎ তারেক রহমান দেশে না ফেরলেও সরকার নির্বাচন করতে চায়। সরকার জন্য পরোক্ষভাবে বলছে, আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব, কিন্তু ট্রেনের টাইম টেবল বদলাবো না, সময় মতো উঠুন, না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না। সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো, দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে। তার চেয়েও বড় প্রশ্ন, দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন? নিশ্চিত একটি তথ্য হলো, তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি। এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি। সূত্রগুলো বলছে, বাংলাদেশের লন্ডন হাই কমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি। ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব?